This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি কাণ্ড বলুন তো, কেঁচো খুঁড়তে এখন আর কেঁচো টেঁচো নেই, এখন অজগর খুঁড়তে খোঁড়াখুড়ি শুরু হয়েছে। দেখতে তো পাচ্ছেন এক জায়গায় শুরু আর বাকি জায়গায় কিভাবে সেটা ফুঁড়ে বেরোচ্ছে। ভাবা যায় কারা চাপ দিতেন? এই প্রশ্নের উত্তরে দুটো নাম করেছেন উত্তরবঙ্গ মেডিকেলের ডিন অভিক দে, শাহিন সরকার। এবার অভিক দেকে তিনি যিনি 9ই আগস্ট আরজি করের সেমিনার রুমে লাল জামা পরে ঘুরছিলেন, তিলোত্তমার দেহের আশেপাশে দাঁড়িয়ে থাকা ভিড়ে মিশেছিলেন, এটা আইএমএ জানিয়েছে। তিনি লাল জামাকে নিয়ে অবশ্য আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যেন তিলোত্তমার মার বাবা। আমাদের সাথে যখন কথা বলছিলেন তারা কিন্তু প্রথম থেকে বারবার এক লাল জামার কথা বলেছিলেন। তাদের সন্দেহ ছিল ওই লাল জামা পরা ভদ্রলোক কোনো কিছু লুকোতে চাইছেন বা কিছু একটা সংগ্রহ করতে চাইছেন, ঘুরঘুর করছিলেন আর কি। সব কিছু মিটিয়ে খুব তাড়াহুড়ো করে সব শেষ হয়ে যাক, মিটে যাক, এরকম একটা তার একটা বিরাট ব্যস্ততা আর কি। অভিক দে সেদিন নাকি ময়না তদন্তের পর তিলোত্তমার দেহ হাসপাতাল থেকে নিয়ে তড়িঘড়ি পানিরহাটির বাড়িতে চলে গেছিলেন। আপনাদের মনে আছে সেটা? আমরা দেখাচ্ছিলাম সেদিন। বাবা মা পানিহাটি থানায়, আর বাড়ির সামনে সববাহী গাড়িতে একা পড়েছিল তিলোত্তমা, কারণ তড়িঘড়ি নিয়ে চলে গেছিল। এখন শুনছি ওই অভিক দেই নিয়ে গেছিল। এবার তার আগের দিন সুপ্রিম কোর্টের শুনানিতে সিবিআই এর হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন ঘটনাস্থলে ব্যাপক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের কারণেই কি এখন পর্যন্ত বিস্তর জল্পনা, বিস্তর স্পেকুলেশন থাকলেও সঞ্জয় রায় ছাড়া আর কেউ গ্রেফতার হয়নি? এর উত্তর কিন্তু সিবিআই এখনও দেয়নি। আমরা বলছি তো এই একটা জায়গাতেই আমরা নিশ্চিত হতে পারছি না একজন না অনেকে। আর যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশেষজ্ঞদের কথাই মানব, যারা ওই বডি দেখেছেন, যারা পোস্টমর্টেম রিপোর্ট দেখেছেন, যারা তার সহপাঠিনী, যারা দেখেছেন কি পরিমাণ অত্যাচার হয়েছে এই তিলোত্তমার শরীরটার ওপর দিয়ে, এবং যা দেখে তাদের সবার মনে হয়েছে একজন, আর কেউ ছিল না। অস্বাভাবিক না? দেখুন, কালকে শুনানি না হলেও সিবিআই সুপ্রিম কোর্টে তো রিপোর্টটা জমা দেবে, তাই না? এই সিজিওতে যাওয়া একদল ডাক্তারকে সিবিআই আধিকারিকরা নাকি বলেছিলেন বন্ধ খামে ভালো কিছু থাকবে। এই ভালো শব্দটা নিয়েও অনেক স্পেকুলেশন তৈরি হয়েছে। ভালো মানে কি? ভালো ভালো কিছু নাম। এবার ভালো নাম মানে কি? মানে যাদের সম্পর্কে প্রচুর সংশয় আছে, যাদের একটা বেশ এ ব্যাপারে নাম ডাক আছে, এরকম কেউ। এবার কার নাম থাকতে পারে? বেশ কিছু নাম তো ইতিমধ্যেই সামনে এসছে, যারা আরজি করের কেউ নন, বহিরাগত। এইবার তাদের মধ্যে তো এই অভিক ভদ্রলোকও রয়েছেন। TV9 বাংলা সেমিনার রুমে ছবি দেখানোর পর কলকাতা পুলিশ প্রেস মিট করে বলেছিল কিন্তু সেমিনার রুমে বাইরের কেউ ছিল না। ডাক্তারদের সংগঠন IMA বেঙ্গল সেই দাবি উড়িয়ে বলেছিল লাল জামা পরা ওই যে ভদ্রলোক তিনি কোনো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট না, যেটা ওই কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল বলেছিলেন। তিনি অভিক দে, SSKM এর PGT। এবার IMA দাবি করেছে, তারা তাদের দাবিতেই স্টিক করে রয়েছে। সেই অভিক তার মানে বেশ এমন একজন যাকে নিয়ে আলোচনা করার একটা ক্ষেত্র আছে আর কি। সেই অভিকই যে তাকে ফোন করে পরীক্ষার হলে গার্ড শিথিল করতে চাপ দিত, নম্বর বাড়ানোর জন্য চাপ তৈরি করতো, সে কথা তো এবার ডিন স্বীকার করলেন। কোথায়? নর্থ বেঙ্গলে। আর সেই সঙ্গে ভাবুন তো আরেকটা জিনিস করলেন তিনি, প্রথিতযশা লোক মশাই যাই বলুন আর কি, এখানে ওখানে কোথায় পুতলে কোথায় ফুড়ে বেরোচ্ছেন কে জানে, বুঝে উঠতে পারছি না এখন অবধি। তো যেখানে দেখছি সেখানেই তার একটা উপস্থিতি দেখতে পাচ্ছি, যে অরণ্যদেবের মতো সব জায়গায় আছেন আর কি। একসঙ্গে আরও একটা কাণ্ড করেছেন তিনি, জানেন তো? রাজ্যের এই স্বাস্থ্য শিক্ষার দুর্নীতিতেও তিনি রাজ্যের শাসক দলকে জড়িয়ে দিয়েছেন। কেন বলছি? প্রথমত দেখুন একটা জিনিস, এটা তো খুব স্বাভাবিক ছিল। তিলোত্তমার মৃত্যুর পর
কোনো ঘটনাতেই রাজ্যের শাসক দলের দিকে সরাসরি আঙুল ওঠার ক্ষেত্র ছিল না। মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া স্টান্স নিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে এনকাউন্টার করা হোক, মানুষ যা চায় সেগুলোই তারা বলছিলেন, কোথাও গিয়ে কনফ্লিক্ট ছিল না। একটা ঘটনা ঘটেছে, সেটার সুবিচার মানুষ চাইছে, তারাও চাইছিলেন, দিতে চাইছিলেন সুবিচার, কোথাও কোনো অসুবিধা ছিল না। কিন্তু রাজ্যের মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার তৈরি হচ্ছে বলে অভিযোগ, সেই থ্রেট কালচার যারা চালায় তাদের নাম করতে গিয়েই তো তৃণমূলকে জড়িয়ে ফেললেন সন্দীপ সেনগুপ্ত, উত্তরবঙ্গ মেডিকেলের ডিন অফ স্টুডেন্টস। অভিক দে রাজ্যের সেই বিরলতম ব্যক্তি যিনি একজন সরকারি চাকুরিজীবী হলেও তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য ছিলেন। অথচ ওয়েস্ট বেঙ্গলের সার্ভিস রুল বলছে রাজ্যের কোনো সরকারি কর্মচারী কর্মী সংগঠনটা ছাড়া, মানে সরকারি কর্মী সংগঠন যেটা, সেটা ছাড়া সরাসরি কোনো রাজনৈতিক দল করতে পারবেন না, সে যেই হোক না কেন। এবার নিয়ম থাকলে তার ব্যতিক্রম তো থাকবে, ওই বলে না এক্সেপশনস প্রুভ দ্য রুল, সেইটাই হয়েছে আর কি। ওই নিয়ম থাকলে অভিকের মতো কয়েকজন নিয়মের ব্যতিক্রম তো থাকবেনই। অভিককে অবশ্য টিএমসিপি সাসপেন্ড করেছে, এটাও ঠিক কথা। কিন্তু ঘটনা কি জানেন, তাতেই কি মানে সাসপেন্ড করলেই যাবতীয় সম্পর্ক ছেদ হয়ে গেল? অতীতটা, অভিকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ যখন উঠেছে তখন তো তিনি টিএমসিপিতেই ছিলেন, দোর্দণ্ড প্রতাপ। এবার 2 নম্বর পয়েন্ট, কেন স্বাস্থ্য শিক্ষা দুর্নীতিতে শাসক দলের অস্বস্তি হচ্ছে তার কারণ তো একা অভিক নন। উত্তরবঙ্গ মেডিকেলের ডিন তো বললেন শাহিন সরকারের নাম, নতুন নাম তাই না, ইদানিং শোনেননি। অন্তত এই আরজিকর কাণ্ডে শোনার কথাও হয়তো ছিল না, এক্ষেত্রে শোনা গেল এবং শোনার পর জানা গেল তার কৃতিত্ব খুব কম কিছু তো না। কে এই শাহিন সরকার? শাহিন সরকার উত্তরবঙ্গ মেডিকেলের টিএমসিপি সদস্য। তার থেকেও বড় কথা, শাহিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন নেফ্রোলজির অধ্যাপক চিকিৎসক অর্পিতা রায়চৌধুরী। ডক্টর অর্পিতা রায়চৌধুরী বলেছেন শাহিন নাকি কদিন আগেই উত্তরবঙ্গ মেডিকেলের এক ছাত্রীকে ফোন করে ধর্ষণের হুমকি দিয়েছেন। জুড়ল তো রাজ্যের উত্তর আর দক্ষিণ, রাজ্যের দক্ষিণে আরজিকর মেডিকেল আর উত্তরে নর্থ বেঙ্গল মেডিকেল। রাজ্যের 2 প্রান্তে তাহলে একই পরিবেশ, এক জায়গায় ধর্ষণের হুমকি পাচ্ছেন আর আরেক জায়গায় তিলোত্তমা ধর্ষিতা মৃত। এরপর যদি প্রশ্ন তোলেন যে এরকম ধর্ষণ আর খুনের মতো অপরাধ ঘটানোর মতো একই রকম অনুকূল পরিবেশ কি তাহলে রাজ্যের সর্বত্রই তৈরি হয়েছে, উত্তর থেকে দক্ষিণ? তাহলে আবার আপনাকে কেউ বাংলা বিরোধী বলবে না তো। আমরা আসলে এই সমস্ত বাঁকা প্রশ্নগুলো কেন তুলি জানেন তো, কারণ অর্পিতা রায়চৌধুরী তো বলেছেন আগে প্রতিবাদ করলে হয়তো মেয়েটাকে মরতে হতো না। আমার কষ্ট হয় জানো, যে আমরা যদি তখন অ্যাকশন নিতাম এই মেয়েটাকে হারাতে হতো না। আমার অপরাধ বোধ হয়, ওদের হয় কেন, হয় না কেন আমি জানি না। আমার প্রত্যেক মুহূর্তে মনে হয় যে এই থ্রেট কালচার যদি নষ্ট করতে পারতাম মেয়েটা মরতো না। সেটা ডক্টর অভিকদের লবি, এবং সে একা নয়, তার সাথে জড়িত অনেকজন রয়েছে। ওরা এটাও বলেছে যে তোরা এখন কি করবি, ঘটনা শান্ত হয়ে গেলে আমরা আবার ফিরবো, আবার তোদের দেখে নেব। এখন যারা বেরিয়ে আসছেন নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন তাদেরকেও থ্রেট দিচ্ছে। এই যে বলছেন নতুন করে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে, কাকে দিচ্ছে? এখানকার টিএমসিপিরই এক নেতা, কি নাম? শাহিন সরকার। সে আমাদের কোনো ছাত্রীকে দিয়েছে। কবে? আজকে বা গতকাল। এক্স্যাক্টলি আমার ছাত্রছাত্রীদের থেকে জানুন। তখনই সাহস হয় যখন দেশের নামজাদা লয়ার সুপ্রিম কোর্টে গিয়ে এদের ডিফেন্ড করে। তো এই মাফিয়া সংস্কৃতি তো তৈরি করেছে, কলেজের লেখাপড়া মাতচুল হয়ে গেছে। আপনি কাঁদছেন? কাঁদবো না? মেয়েটা মারা যাওয়ার পর থেকে প্রতিদিন মনে হয় আমি সন্তান হারা হয়েছি। আমি আমার ছেলে মেয়েদের, ছাত্রদের আমার দ্বিতীয় পরিবার মনে করি। কলেজের ভয়ের চাষ চলছে। কালকে রাতেও যখন একটা জিবি ডেকে আমরা সবাই মিলে এর বিরোধিতা করেছি, এখানে এসেও তারা ধমকি দেওয়ার চেষ্টা করেছে, এমনকি মারধর করারও চেষ্টা করেছে। কিন্তু শুনলেন ডক্টর অর্পিতা রায়চৌধুরীর কথাগুলো। শিক্ষিকারা তারা তো সন্তানসমূহ বলেই দেখেন ছাত্রছাত্রীদের।
ভেতরটা কিরকম কাঁপছিল না? কত বড় একটা কথা বলে গেলে। দেখো 2011 সালের পর থেকে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু মানুষ তৃণমূলের সঙ্গে থেকেছে, এটা তো মানতেই হবে, তাই না? যে দলের হাতে লোকসভা, বিধানসভা, প্রত্যেকটা জায়গায় এরকম একটা বিশাল জনগণের সমর্থন রয়েছে, তাদের পাশে মানুষ আছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। সমস্ত রকম বিপদ, সমস্ত রকম দুঃসময়েও তারা কিন্তু মানুষের সমর্থন পেয়েছেন। এবং সব থেকে নির্দিষ্ট করে বললে তৃণমূল যিনি নেত্রী, মুখ্যমন্ত্রী, তার সাথে মানুষ কিন্তু ছিলেন। এই প্রথমবার সাধারণ মানুষের মুখোমুখি বোধহয় হচ্ছে তৃণমূল, মানুষ পথে নামছেন। আজকেও সন্ধে হতে না হতেই মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসছেন, এবং সব থেকে বড় কথা যেভাবে তিলোত্তমার পরিবার আন্দোলনকারীদের পাশে এসেছেন, প্রতিবাদে সামিল হচ্ছেন, সেটাকে অশনি সংকেত হিসেবে কিন্তু কেউ দেখতে পারেন, কেউ সিঁদুরে মেঘ খুঁজতে পারেন। এটা তাদের সমস্যা, এটা তাদের মানসিক চাপ। মানসিক চাপে পড়লে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, তাই না? অনেক সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, আবার অনেক সিদ্ধান্ত নিতে দেরিও হয়। অভিজ্ঞকে সাসপেন্ড করার সিদ্ধান্তটা নিতে তৃণমূলের ছাত্র পরিষদের দেরি হয়েছে কিনা, বা শাহিনের মতো ছাত্র নেতাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে কিনা, এটা নিশ্চয়ই টিএমসিপি ভাববে। আমরা শুধু বলতে পারি, আমরা স্বাস্থ্য শিক্ষার এই ভেতরের যে অবস্থাটা না, একদিকে একটা ভঙ্গুর অবস্থা, একদিকে একটা অসহিষ্ণু পরিবেশ, একদিকে অস্বাস্থ্যকর পরিবেশ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা আমাদের কাজ করছি, বাংলার স্বার্থে করছি। যে মেডিকেল কলেজে পড়তে গিয়ে, কাজ করতে গিয়ে তিলোত্তমাকে জীবন দিতে হলো, সেই মেডিকেল কলেজে ছেলে মেয়েদের ভর্তি করাতে এসে বাবা মারা এরপরে নিশ্চিন্তে থাকতে পারবেন বলুন তো? পারছেন না তো। ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে, হাসপাতালের এই থ্রেট কালচার নিয়ে মাথার মধ্যে এক রাস দুশ্চিন্তা ভর করছে। সেটাও আমরা না হয় দেখাই, অন্তত তারা ভাববেন যে তাদের এই দুশ্চিন্তাটা আরও অনেক বাবা মা শেয়ার করছেন। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে তবেই চান্স মিলেছে আর.জি. কর মেডিকেল কলেজে, অথচ কৃতি সন্তানকে এমবিবিএস কোর্সে ভর্তি করাতে এসে মা বাবার চোখে মুখে উদ্বেগ। আমরা বাবা মায়েরা তো সবাই তো একটু ভয় কাজ করবেই, এর মধ্যে ভয় তো কাজ করছে, ভয় তো একটু কাজ করছেই, ভেতরে একটু খটকা লাগছে কিরকম। ভয়, খটকা, ভয় ধরিয়ে দিয়েছে তিলোত্তমা পর্ব, ভয় ধরিয়ে দিয়েছে সন্দীপ এবং সন্দীপের টিমের কুকীর্তি। নদিয়ার আরংঘাটা থেকে আসা এক অভিভাবক বলেই ফেললেন, আজকে আমার ছেলে এখানে অ্যাডমিশন নিচ্ছে, সত্যি গার্জেন হিসাবে পারিপার্শ্বিক যা পরিস্থিতি এবং মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আর.জি. কর নিয়ে আমরা ভীষণই ভীতস্ত বলবো, কিন্তু তবুও এত পড়াশুনো করে আজকে একটা জায়গাতে ওরা চান্স পাচ্ছে। আর.জি. করে যথেষ্ট রেপুটেশন ছিল, কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্যে এটা কেন? যে প্রতিষ্ঠান চিকিৎসক তৈরি করে সেখানেও এত ভয়। বারুইপুর থেকে মেয়েকে ভর্তি করাতে নিয়ে আসা মায়ের আশঙ্কা, জানি আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তো ডাক্তারদের মানে এখানে কোনো ভয় নেই, ভীতি নেই, একটা নির্ভয়ে মেয়েকে পড়িয়েছিলাম, তৈরি করেছিলাম। তাতে জানি যে শস্যের মধ্যে ভূত থাকে শুনেছিলাম, কিন্তু এত দেখছি যে শস্যের মধ্যে সত্যিকারের ভূত থাকে। আতঙ্ক চেপেই মেয়েকে ভর্তি করাতে নিয়ে এসছেন আরও এক মা। पैनिक तो बताए ना, पैनिक तो हो ही रहा है, हम लोग तो पेरेंट्स हैं ना, तो पैनिक तो हो ही रहा है, लेकिन अंदर से हो रहा है, बाहर फील नहीं करवा रहे हैं बेटी को। যখন দেখছে যে কলেজে একটা সেকেন্ড ইয়ার পিজিডি স্টুডেন্ট, একটা ফিমেল, যে রেপড অ্যান্ড মার্ডার হয়ে গেছে, যেটাকে আবার কোনোরকম তদন্ত ছাড়াই পুরো সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই কলেজে, সেরকম একটা মেডিকেল কলেজে বলো বা অন্যান্য মেডিকেল কলেজ যেখানে নেক্সাসগুলো চলছে, সেই মেডিকেল কলেজে নিজের তার মা বাবা তার নিজের সন্তানকে আসতে দেবে কোন সাহসে? আমাদের নিজেদের বাবা মারাও ভয়ে আছে, যারা আমরা প্রোটেস্টে আছি আমাদের সুরক্ষা নিয়ে, তো সেক্ষেত্রে মানে ওনাদের ভয় পাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। মা আমাদেরকে বলতে চাই যে আমাদের সাথে আমাদের আন্দোলনে যোগ দিন, আমাদের এই আন্দোলনকে আরও সফল করে তুলুন, যাতে পরবর্তীকালে আপনার সন্তানের সাথে কোনোদিন যাতে এরকম কিছু না হয়। শুধু মেডিকেল কলেজই নয়, সন্তানের অভিভাবক মাত্রই ভীত, সন্ত্রস্ত।
কি হবে ভবিষ্যতে, এই আশঙ্কা বুকে নিয়ে পড়ুয়াদের মা বাবারা রাজপথে নামেন। গড়িয়াহাটে মিছিল থেকে দাবি উঠল, আমাদের ছেলে মেয়েদের সিকিউরিটি কোথায়, আমাদের সেটার দাবি। আমরা সেই দাবিতে মায়েরা রাস্তায় নেমেছি। দাবি একটাই, আমাদের সন্তানদের সুরক্ষা এবং আমাদের মায়েদেরও সুরক্ষা। যারা যারা দোষী আছে প্রত্যেককে ধরা দরকার, প্রত্যেকের ফাঁসি দরকার। তাহলে আমাদের বাচ্চারা কি করবে, আমরা কিভাবে বাইরে দেবো পড়াতে? আজকে তিলোত্তমার মা যা হারিয়েছে সে তো আর ফেরত পাবে না। এবার সে যে অত্যাচার সহ্য করতে করতে কতবার যে মা মা বলে ডেকেছে, সেই ডাক আমরা প্রত্যেকে মা, আমরা সেই ডাক কি শুনতে পারি না? আমরা অনুভব করেছি। আমরা অনেক মেয়েরা আছে রাতে পড়াশোনা করে বাড়ি ফেরে বা অনেকে ক্যাবে যাতায়াত করে, তারা যাতে সুস্থভাবে ঠিকমতো বাড়ি পৌঁছতে পারে, তিলোত্তমার ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়। তিলোত্তমা আমাদের যেটা করে দিয়ে গেল, তিলোত্তমার ঘটনা আমাদের অনেক, আমরা খুব সাধারণ, আমরা রাজনীতি বুঝি না, আমাদের শিরদাঁড়াটাকে সোজা করে দিয়ে গেল। দাবি একটাই, বিচার চাই, সুবিচার চাই, এখনই চাই। তিলোত্তমা আমাদের কোনখানটায় নাড়ি দিয়ে গেছে বুঝতে পারছেন? একদম ভেতর থেকে শুধু নাড়িয়ে দিয়েছে না, আমাদের শক্ত করেছে। মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। বাংলার রাজনীতিতে ইদানিংকালে কিন্তু বহুল চর্চিত শ্রীজাতর এই লাইনটা, শির দ্বারা। এর মধ্যে একটা শব্দ, সেই শব্দটা আজকে বোধহয় ভীষণ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, তাই না? শির দ্বারা মানে কি? মানে শির যার ওপর দাঁড়িয়ে রয়েছে। একটু ভাবুন তো, রাজ্যের শির কি? আমাদের সরকার, নির্বাচিত সরকার যারা রাজ্য চালাচ্ছে। আর সেই শির কিসের ওপর দাঁড়িয়ে রয়েছে? প্রশাসনের ওপর। পুলিশ যার অন্যতম স্তম্ভ। আর কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার। গতকাল লালবাজারে বলছিলাম না, সম্ভবত মানব সভ্যতার ইতিহাসে কঠিনতম অপারেশনটা করে এসছেন ওই জুনিয়র ডাক্তারবাবুরা। পুলিশের কাছে শির দ্বারা দিয়ে এসছেন। এবার তার ফল কিছু হলো কি? কলকাতা পুলিশ কমিশনারের কাছে গিয়ে তারই পদত্যাগ দাবি করে ডেপুটেশন জমা দেওয়ার পর এটা তো সবার মনে হচ্ছিল যে ওই তো এ পক্ষ খানিকটা এগিয়েছে, খানিকটা ছাড় দিয়েছে, এরা এগিয়েছে, এদের দাবি খানিকটা পূরণ হয়েছে। আন্দোলনটা কি এখানেই শেষ? জুনিয়র ডাক্তারদের আন্দোলন কোন দিকে এগোবে এবার? আজ তো দেখছি ডাক্তারদের ওই রোগ ধরে দেওয়ার থেকে সবাই রোগটা চিনে নিয়েছেন, জানেন তো। একবার শুধু ডায়াগনোসিস হয়ে গেছে, ব্যাস সবাই ডাক্তার হয়ে গেছে। এটা তো আমাদের, আপনার আমার সবার অভ্যেস, তাই না? আমরা সবাই ছোটোখাটো ডাক্তার। আমরা যখনই চান্স পাই একটু প্যারাসিটামল বা একটু ছোটোখাটো যা হয়, কী করে পেট ব্যথা সারবে, অ্যান্টাসিড, নিজেরা ডাক্তারি করে নিই। আর এইখানে তো এত বড় একটা রোগ যেটা আমরা পাশে সবার কাছে কমন পেয়ে যাচ্ছি, সবাই সেই রোগে ভুগছেন। অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা। তার আসল জায়গাটা, তার কোনো জায়গায় যেখান থেকে সমাধান হতে পারে, সেই জায়গাটা সেটা তো ডাক্তারবাবুরাই ডায়াগনোসিস করে দিয়েছেন, জুনিয়র ডাক্তাররা। তাই কি রাত জাগার অভিযানে সবার হাতে হাতে শির দ্বারা ঘুরছে। এত শির দ্বারা সাপ্লাই করা মানে তো এত লোকের শির দ্বারা দরকার, তাই না? তাই জন্যই তো এত শির দ্বারা। নাকি নিজেদের সোজা শির দ্বারা তুলে ধরছেন সবাই, যাতে বাকিরা বুঝতে পারেন শির দ্বারাটা ঠিক কেমন হওয়া উচিত। মনে হচ্ছে শির দ্বারা সোজা করে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন আজ না বললেই নয়।